কোন অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক দেওয়া আছে, অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক 0,0 মানে মূল বিন্দুতে, এবং নিয়ামকের সমীকরণ দেওয়া আছে কত 2x + y = 1। আমাদের বলেছে এই অধিবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এবং নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখানে আমি কোশ্চেন নাম্বার 6 এর 2 সংক্ষিপ্ত উত্তরধর্মী 6 এর 2 অধিবৃত্ত চ্যাপ্টার চলছে আমাদের, 6 এর 2 নাম্বার অঙ্ক করাচ্ছি। 6 এর 1 নাম্বার যে অঙ্কটা আসে সেই 1 নাম্বার অঙ্ক আমার এর আগের ক্লাস যে আছে, এর আগের ক্লাসের কোশ্চেন নাম্বার 5 এর 1 এবং 2 সেই অঙ্কর সাথে একদম সেম টু সেম আছে, তোমরা সেটাকে একটু ট্রাই করে নেবে, ঠিক আছে। আমি এখানে 6 এর 2 করাচ্ছি। 6 এর 2টা একটু আলাদা, ওই টাইপের থেকে একটু আলাদা। এখানে আমাদের নাভির স্থানাঙ্ক তো দেওয়া আছে, ঠিক আছে, নিয়ামকের সমীকরণ দেওয়া আছে, কিন্তু আমাদের অধিবৃত্তের সমীকরণ এখানে নির্ণয় করতে বলেনি। আমাদের এখানে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেনি, আমাদের নির্ণয় করতে বলেছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এবং নাভিলম্বের দৈর্ঘ্য। আমরা এর আগের অঙ্কতেও আমরা এই রকম কেসের ক্ষেত্রে নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করেছিলাম, এখানেও করব, নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করব, কিন্তু এর সাথে একটা টপিক বেশি নির্ণয় করতে বলেছে, সেটা হচ্ছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। এবার প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে নির্ণয় করব। আমরা আগে ছবি এঁকে নেব, ছবি এঁকে দেখব কিভাবে নির্ণয় করা যায়। ছবি যদি আমরা আঁকি, এখানে আমি স্থানাঙ্ক অক্ষ আঁকবো না, স্থানাঙ্ক অক্ষ মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ আমি আঁকবো না। কোন অধিবৃত্ত, যে কোনো অধিবৃত্ত, এটা হচ্ছে যে কোনো অধিবৃত্ত, নিয়ামকের সমীকরণ দেওয়া আছে, এটা হচ্ছে নিয়ামক, বললাম এটা হচ্ছে নিয়ামক। এখানে আমি কোনো এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরে অঙ্ক করছি না, এটা হচ্ছে নিয়ামক। নিয়ামক কত 2x + y = 1, 2x + y = 1, এটা হচ্ছে নিয়ামক। নাভির স্থানাঙ্ক 0,0, কোথাও আসে নাভি 0,0। আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করব? আমরা অক্ষ এঁকে দিলাম, আবার আমাদের নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। এর আগের ক্লাসে আমি করিয়েছিলাম এই কেস যখন থাকবে, এরকম কেস থাকবে, তখন আমরা নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। এইটুকু দূরত্ব যদি আমাদের a হয়, মানে শীর্ষ থেকে নাভির দূরত্ব যদি a হয়, তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য 4a হয়, এটা আমরা জানি। আবার শীর্ষবিন্দু থেকে নাভির দূরত্ব যদি a হয়, শীর্ষবিন্দু থেকে নিয়ামকের দূরত্ব a হবে। অর্থাৎ এই বিন্দু থেকে, নাভি থেকে আমরা এই সরলরেখার লম্ব দূরত্ব বের করব। এই সম্পর্কটা কত 2a। আমরা নাভি থেকে এই সম্পর্ক, এই নিয়ামকের, নাভি থেকে এই নিয়ামকের লম্ব দূরত্ব বের করতে পারবো আমরা, সেটা হচ্ছে 2a। 2a এর মান যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা 4a এর মানও বের করতে পারবো। তো আমরা এখানে নাভিলম্বের দৈর্ঘ্য পেয়ে যাবো খুব সহজে। এবার প্রশ্ন হচ্ছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করব? আমরা জানি এই দুটি বিন্দুর, মানে এই বিন্দু অক্ষ এবং নিয়ামকের ছেদ বিন্দু, নাম দিলাম জেড বিন্দু, এবং নাভি নাম দিলাম এস বিন্দু। জেড এস সরলরেখাংশের মধ্যবিন্দু হচ্ছে আমাদের শীর্ষবিন্দু, নাম দিলাম এ। আমাদের এ বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। জেড এস সরলরেখাংশের মধ্যবিন্দু হচ্ছে আমাদের এ, তাই তো? এবার জেড এস সরলরেখাংশের মধ্যবিন্দু এ, ঠিক আছে, এস বিন্দুর স্থানাঙ্ক আছে, কিন্তু জেড বিন্দুর তো স্থানাঙ্ক নেই, তাহলে আমরা এ বিন্দুর স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করব? এ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আগে আমাদের জেড বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আমরা যদি জেড বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারি, তাহলে আমরা এ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো। এবার প্রশ্ন হচ্ছে আমরা জেড বিন্দুর স্থানাঙ্ক তাহলে কিভাবে নির্ণয় করব? ভাবো জেড বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করব, এখানে ভাবতে থাকো। দেখো এদিকে আমাদের নিয়ামক আছে, আমরা যদি এই জেড এর সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারি, জেড এর সরলরেখা এবং এই নিয়ামক পরস্পর লম্ব সরলরেখা, যদি আমরা জেড এর সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারি, এই জেড এর সরলরেখা, এই জেড এর সরলরেখা এবং এই সরলরেখা, এই দুটি সরলরেখা যে বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দু স্থানাঙ্ক, এই দুটি সরলরেখার সমীকরণকে সমাধান করলেই খুব সহজে নির্ণয় করতে পারবো। অর্থাৎ আমাদের জেড এর সরলরেখার সমীকরণ লাগবে জেড বিন্দু নির্ণয় করার জন্য। এবার জেড এর সরলরেখার সমীকরণ আমরা কিভাবে পাবো? জেড এর সরলরেখার সমীকরণ আমরা পাবো, জেড এর সরলরেখা হচ্ছে এই নিয়ামক, এই সরলরেখা যে আমাদের দেওয়া আছে, এই সরলরেখা 1 নং সরলরেখা নাম দিলাম, এই 1 নং সরলরেখার উপর লম্ব হচ্ছে জেড এর সরলরেখা। তাহলে আমরা 1 নং সরলরেখার লম্ব সরলরেখা ধরতে পারবো, যা আমাদের 0,0 বিন্দুগামী। এই 1 নং সরলরেখার লম্ব সরলরেখা জেড এর সরলরেখা, যা হচ্ছে কি নাভিগামী, তাই তো? অনেকগুলো স্টেপ বললাম, মনে আছে? মনে তো নেই মনে হয়। আমাদের জেড বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, না প্রশ্নতে বলে দেওয়া আছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। শীর্ষবিন্দু হচ্ছে এ, এ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আমাদের জেড বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে।
জেড এবং এস এই দুটি বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে এস। এবার জেড বিন্দুর স্থানাঙ্ক আমরা পাবো যদি আমরা জেড এর সরলরেখার সমীকরণ এবং এই নিয়ামকের সমীকরণ এই দুটো সমীকরণকে সমাধান করি, তাহলে আমাদের জেড বিন্দুর স্থানাঙ্ক আসবে, তাই তো। এখন জেড এর সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। আমরা কিভাবে নির্ণয় করব? আমরা এই সরলরেখা মানে নিয়ামক এই সরলরেখার লম্ব সরলরেখা ধরে নেব যা 0,0 বিন্দুগামী, তাহলে আমরা জেড এর সরলরেখার সমীকরণ বের করতে পারবো। তো প্রথমে আমি এখানে জেড এর সরলরেখার সমীকরণ বের করি। নাভির স্থানাঙ্ক দিলাম s 0,0, নিয়ামক 1 নম্বর দিয়েছি। একটা লাইন লিখে নিচ্ছি এখানে, মনে করি অক্ষ এবং নিয়ামকের ছেদবিন্দু জেড, মনে করি অক্ষ এবং নিয়ামকের ছেদবিন্দু জেড নাম দিলাম এবং শীর্ষবিন্দু এ নাম দিলাম, শীর্ষবিন্দু নাম দিলাম এ। তাহলে এই জেড এর সরলরেখা কি হবে? সুতরাং জেড এস সরলরেখা 1 নং সরলরেখার উপর লম্ব হবে। অঙ্কতে ভাষা লিখতে হবে, ঠিক আছে, অঙ্কতে ভাষা লিখতে হবে, ব্যাখ্যা করতে হবে। আমরা যে স্টেপগুলো করছি ওই স্টেপগুলো আমাদের ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা না করলে কিন্তু মার্কস অনেক সময় কম দিয়ে দেবে টিচার, ঠিক আছে। তো ব্যাখ্যা আমাদের করতেই হবে। যেটি সরলরেখা 1 নং সরলরেখার উপর লম্ব, তাই আমরা যেটি সরলরেখার সমীকরণ ধরতে পারবো। ধরি যেটি সরলরেখার সমীকরণ, জেড এর সরলরেখার সমীকরণ এই হচ্ছে এই সরলরেখা লম্ব সরলরেখা। কোন সরলরেখা লম্ব সরলরেখার সমীকরণ আমরা নির্ণয় করতে পারি। এক্স এর সহগ ওয়াই এর সাথে দেব, ওয়াই এর সহগ এক্স এর সাথে দেব, চিহ্ন যা আছে তা চেঞ্জ করে দেব। এখানে ওয়াই এর সহগ হচ্ছে 1, তাহলে আমরা এক্স এর সহগ 1 দেব এবং এক্স এর সহগ 2, তাহলে আমরা ওয়াই এর সহগ এখানে 2 দিয়ে দেব আর চিহ্ন মাইনাস করে দেব। নতুন ধ্রুবক ইকুয়ালস টু কে। এখানে ধ্রুবক 1 ছিল, আমাদের নতুন ধ্রুবক দিতে হবে 2x + y = 1, আমাদের লিখতে হবে x - 2y = k, নতুন ধ্রুবক। এই k এর মান নির্ণয় করতে হবে, যা k এর মান নির্ণয় করার জন্য আমরা এই বিন্দু প্রয়োগ করব 0,0 বিন্দু, যা 0,0 বিন্দুগামী। k এর মান আমরা 0ই পাচ্ছি, যেহেতু মূল বিন্দুগামী সরলরেখা k এর মান তো 0ই আসবে। এখানে 0 এবং 0 বসে দিলে k এর মান 0 আসবে। মূল বিন্দুগামী সরলরেখা ধ্রুবকের মান তো 0ই আসবে, যেহেতু মূল বিন্দুগামী সরলরেখা। সুতরাং z এর সরলরেখার সমীকরণ, z এর সরলরেখার সমীকরণ, z এর সরলরেখার সমীকরণ x - 2y = 0, এটাকে 2 নম্বর দিচ্ছি। এবার আমরা 1 ও 2 নং সমাধান করব। 1 নংকে 2 দিয়ে গুণ করি, করে 2 এর সাথে যোগ করে দেব। 1 × 2 + 2, ইকুয়েশন 1 × 2 করেছি, তার সাথে প্লাস ইকুয়েশন 2 করেছি। এটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে? 4x + 2y = 2, আর এটাকে কিছু দিয়ে গুণ করিনি, x - 2y = 0। প্লাস করছি আমরা এখানে, প্লাস করলে 2y ক্যান্সেল হয়ে যাবে, 5x = 2, x = 2/5। x এর মান পেয়ে গেলাম, y এর মান নির্ণয় করব। 1 নং সমীকরণে বসিয়ে দিই। 1 নং থেকে আমরা পাই x এর মান যদি আমরা 2/5 বসিয়ে দিই, 2 × 2/5 + y = 1, তাহলে এটা 4/5 পাচ্ছি, y = 1 - 4/5, তাহলে কত আসবে? 1/5। আমরা z বিন্দুর স্থানাঙ্ক পেলাম, উপরে করছি। হ্যাঁ, সুতরাং z বিন্দুর স্থানাঙ্ক, z বিন্দুর স্থানাঙ্ক x এর মান কত? 2/5, y এর মান কত? 1/5, 2/5, 1/5, এটা হচ্ছে z বিন্দুর স্থানাঙ্ক। এই দুটি বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে আমাদের a, z বিন্দু এবং s বিন্দু, এটাই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। অর্থাৎ শীর্ষ, আচ্ছা a বিন্দু লিখে দিচ্ছি, a বিন্দু স্থানাঙ্ক, a বিন্দু স্থানাঙ্ক। z বিন্দু এবং s বিন্দু এর মধ্যবিন্দু, এটা হচ্ছে z বিন্দুর স্থানাঙ্ক। তাহলে 2/5 + 0/2, আর কত? 1/5 + 0/2,
এটা এখান থেকে আসবে 2 কেটে যাবে 1/5, আর এখান থেকে 1/10। এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু স্থানাঙ্ক। আমরা শীর্ষবিন্দু স্থানাঙ্ক বের করলাম। এখন আমাদের এখানে আরেকটা পার্ট আছে, সেই পার্ট কি? সেই পার্ট হচ্ছে আমাদের নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করা। তো নাভিলম্বের দৈর্ঘ্য আমরা নির্ণয় করব ZS এর মান হচ্ছে আমাদের 2a, তাই তো? ZS এর মান কত? 2a। এ থেকে এস পর্যন্ত হচ্ছে এ। এখন আমরা যেহেতু এ বিন্দু স্থানাঙ্ক পেয়েছি, এই বিন্দু স্থানাঙ্ক তো পেয়েছি, আমরা এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দিয়েও বের করতে পারবো। এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র দিয়ে আমরা এএস বের করতে পারবো, আবার দূরত্বের সূত্র দিয়ে আমরা এজেড বের করতে পারবো, যেহেতু জেড বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়েছি। অথবা আমরা এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব বের করতে পারবো। ঠিক আছে, এখন আমরা 0,0 বিন্দু থেকে নিয়ামকের লম্ব দূরত্ব বের করছি। এই 0,0 বিন্দু থেকে নিয়ামকের লম্ব দূরত্ব আমাদের 2a হবে, 2a, যেখানে এ হচ্ছে শীর্ষ থেকে নাভির দূরত্ব। তো 2 এর মান যদি আমরা বের করতে পারি, নাভির লম্বের দূরত্ব 4a, 2a। এখানে তোমরা একটা লাইন লিখে নেবে, আমার এখানে জায়গা খুব কম, লাইন লিখে নেবে। কি লাইন লিখবে? তোমার লাইন লিখবে এটা, যে মনে করি নাভি থেকে নিয়ামকের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2a। ঠিক আছে, নাভি থেকে নিয়ামকের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2a। সুতরাং 2a ইকুয়ালস টু, আমরা এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব বের করব, 0,0 বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব। তো এই সরলরেখা হচ্ছে 2x + y = 1। আমরা এখানে 0 বসাবো, এখানে 0 বসাবো, -1 বাই x এর সহগ 2² প্লাস 1² মডুলাস দেওয়া আছে, তাই 1/√5 হবে। নাভি লম্বের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 4a। তো 2 এর মান আমাদের বের হয়ে গেল 1/√5, আমাদের 4a লাগবে। নাভি লম্বের দৈর্ঘ্য কি? 4a। আমি অ্যান্সার লিখে দিচ্ছি, তোমরা লিখবে নাভি লম্বের দৈর্ঘ্য 4a। তো এটাকে 2a কে 2 দিয়ে গুণ করলে আমাদের 4a আসবে। তো 2 × 1/√5। ঠিক আছে, তো কত হবে? 2/√5। এটা হচ্ছে নাভি লম্বের দৈর্ঘ্য। এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। আর এই হচ্ছে শীর্ষবিন্দু স্থানাঙ্ক, এটা আমাদের একটা অ্যান্সার। তো এই অঙ্ক আমাদের এখানে কমপ্লিট। এর পরের অঙ্ক আমরা করছি। কোশ্চেন নাম্বার 7 কি বলেছে দেখো। কোশ্চেন নাম্বার 7 এখানে বলেছে এই সমতলে, মানে কোন সমতলে একটি গতিশীল বিন্দু আসে। ওই গতিশীল বিন্দুর এই বিন্দু থেকে দূরত্ব এবং ওই গতিশীল বিন্দুর এই সরলরেখা থেকে লম্ব দূরত্ব, এই দূরত্ব দুটি সমান। যে গতিশীল বিন্দু আসে, সেই গতিশীল বিন্দুর এই বিন্দু থেকে দূরত্ব 2,5 বিন্দু থেকে দূরত্ব এবং ওই গতিশীল বিন্দুর এই সরলরেখা থেকে লম্ব দূরত্ব সর্বদা সমান। গতিশীল বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে বলেছে এবং গতিশীল বিন্দুর সঞ্চার পথটি কি ধরনের লেখ, মানে ওই লেখটির নাম লিখতে বলেছে। লেখচিত্র যেটা হবে, সেই লেখচিত্রটির নাম কি, সঞ্চার পথটির নাম, সঞ্চার পথের সমীকরণ, সেই সঞ্চার পথটির নাম কি সেটা লিখতে বলেছে। এখানে বিষয়টি হচ্ছে এরকম, ভালো করে বুঝে নাও। এখানে সমতলে কোথাও 2,5 বিন্দু আসে, এটা ধরলাম 2,5 বিন্দু, এবং এই সমতলে সরলরেখা আসে, এই সরলরেখা, এটা হচ্ছে 2x + 4y - 3 = 0। ঠিক আছে, 2x + 4y - 3 = 0। এই সমতলে একটি গতিশীল বিন্দু থাকবে, গতিশীল বিন্দু। এই বিন্দু গতিশীল বিন্দু, এই বিন্দু এমন ভাবে গতিশীল এই সমতলের উপর, এই বিন্দুটি এমন ভাবে গতিশীল যেন এই গতিশীল বিন্দুর সব অবস্থানে এই গতিশীল বিন্দু থেকে এই বিন্দুর প্রদত্ত বিন্দুর দূরত্ব এবং গতিশীল বিন্দু থেকে এই প্রদত্ত সরলরেখার দূরত্ব, গতিশীল বিন্দু থেকে প্রদত্ত সরলরেখার দূরত্ব সর্বদা সমান। এই দূরত্ব দুটি সর্বদা সমান। তাহলে এই গতিশীল বিন্দু, তো আমরা জানি গতিশীল বিন্দু এরকম করে যদি গতিশীল হয়, তাহলে আমাদের এই দূরত্ব এবং এই দূরত্ব সমান হয়। এই দূরত্ব, গতিশীল বিন্দুর অবস্থানকে যদি আমরা পি নাম দেই, কোনো অবস্থানকে, নির্দিষ্ট বিন্দুকে যদি আমরা এস নাম দেই, তাহলে এসপি পাচ্ছি আমরা এখানে, এসপি। আবার পি বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্বকে আমরা পিএম নাম দিলাম। এখানে প্রশ্নতে বলা আছে এই এসপি এবং পিএম সমান। এসপি এবং পিএম যখন সমান হয়, তখন আমরা কি জানি, এই গতিশীল বিন্দুর সঞ্চার পথে একটি অধিবৃত্ত হয়, তাই তো? আমাদের এই সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তো আমরা কি করব, পি বিন্দু স্থানাঙ্ককে আমরা x, y ধরে নিচ্ছি। ধরে নেওয়ার পরে এই দূরত্ব বের করব, এই দূরত্ব বের করব। তো এই টাইপের অঙ্ক আগেও করেছি। এর আগে সেখানে অধিবৃত্ত হিসেবে বলে দেওয়া ছিল, এখানে অধিবৃত্ত হিসেবে বলে দেওয়া নেই, সংজ্ঞা এই গতিশীল বিন্দু হিসেবে আমাদের বলে দেওয়া আছে। একই নিয়মটা একই হবে এখানে। তো আমরা করছি, এখানে আমরা কি করব, মনে করি প্রদত্ত বিন্দুকে আমরা এস নাম দিলাম। মনে করি গতিশীল বিন্দুর কোনো অবস্থান, গতিশীল বিন্দুর কোনো অবস্থান আমরা এখানে ধরে নিচ্ছি, কোনো অবস্থান, গতিশীল বিন্দুর কোনো অবস্থান আমরা ধরলাম পি x, y। সুতরাং এসপি ইকুয়ালস টু কত হবে আমাদের,
এসপি ইকুয়ালস টু আমাদের হবে x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 5 হোল স্কোয়ার, এটা হচ্ছে এসপি। পিএম কত হবে? পিএম লেখার আগে লাইন লিখতে হবে, মনে করি পি বিন্দু থেকে এই প্রদত্ত সরলরেখার উপর লম্ব দূরত্ব পিএম, সুতরাং পিএম ইকুয়ালস টু আমরা এই বিন্দু আমরা এই সরলরেখার উপরে বসাবো এক্স ও ওয়াই এর জায়গায়। তো এখানেও এক্স ও ওয়াই আসে, তাহলে আমরা এক্স ও ওয়াই রেখে দেব -3/2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এখানে মডিউলাস। এখন আমরা প্রশ্নানুসারে এখানে কি বলেছে, এই দূরত্ব দুটি সমান, ঠিক আছে। এই দূরত্ব বলতে এই এসপি এবং পিএম সমান, তাহলে এসপি স্কোয়ার এবং পিএম স্কোয়ারও সমান হবে। এখন এসপি স্কোয়ার মানে এই দূরত্বের স্কোয়ার, রুট আমাদের দেওয়ার দরকার নেই, y মাইনাস 5 হোল স্কোয়ার, যেহেতু আমরা স্কোয়ার করেছি। এখানে যদি আমরা স্কোয়ার করি 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটা হচ্ছে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, মানে এখানে 4 প্লাস 16 মানে 20, স্কোয়ার করেছি তাই এই রুট থাকবে না। আর এখানে 2x প্লাস 4y মাইনাস 3 হোল স্কোয়ার করেছি, তাই মডুলাস দেওয়ার পরে আমরা প্লাস মাইনাস দেব না। আমরা চাইলে এই সমীকরণকে এরকম আকারে রাখতে পারি, কিরকম, এই 20 দিয়ে এদিকে গুণ করে দিচ্ছি, 20 ইন্টু x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়ালস টু 2x প্লাস 4y মাইনাস 3 হোল স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের গতিশীল বিন্দুর সঞ্চারপথের সমীকরণ। এবং এই সঞ্চারপথের নাম কি হবে? যেহেতু এসপি ইকুয়ালস টু পিএম, তাই এই সঞ্চারপথের নাম কি হবে? অধিবৃত্ত, সেটা লিখে দেবে। যেহেতু এই দূরত্ব দুটি সমান, এসপি এবং পিএম দূরত্ব দুটি সমান, তাই এই সঞ্চারপথের, এই গতিশীল বিন্দুর সঞ্চারপথটির নাম হচ্ছে একটি অধিবৃত্ত। এটি হচ্ছে একটি অধিবৃত্ত। এই অঙ্ক আমাদের এখানে কমপ্লিট।